প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। হিসাব বিজ্ঞান অংশে আজকে আমরা উপস্থিত হয়েছি আর্থিক বিবরণীর ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠানের আয় বিবরণীর অংশ নিয়ে, অর্থাৎ বিশদ বিবরণী নিয়ে। বিশদ বিবরণীতে প্রথম অংশ অর্থাৎ মোট লাভ পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা বেশি সময় ক্ষেপণ করব না, আমরা সরাসরি তোমাদেরকে ক্লাসের ভিডিওতে নিয়ে যাব। আসো আমরা বিশদ বিবরণীর জন্য স্ক্রিনে একটা ছক দেখতে পাই। দেখো, ছকটাতে সর্বপ্রথম লেখা আছে বিক্রয়। আর বিক্রয়ের সাথে সাধারণত দুইটা জিনিস যোগ হতে পারে। একটা হচ্ছে অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয়, আর একটা হচ্ছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। এই দুইটা এন্ট্রি যদি কখনো সমন্বয়ে দেয়া থাকে তাহলে এই দুইটা এন্ট্রি অবশ্যই যোগ হবে। এছাড়া আর যে এন্ট্রিগুলো আছে, যেমন বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা অনেক সময় রেওয়া মিলেও থাকে, অনেক সময় সমন্বয়েও থাকে, যেখানেই থাকুক বিয়োগ যাবে। আর ফেরত শর্ত বিক্রয়, মুনাফাহীন বিক্রয়, বিক্রয় ভ্যাট, এগুলো সমন্বয়ই বেশি থাকে, তো সমন্বয়ে থাকলে এটা বিয়োগ যাবে। তবে শিক্ষার্থীরা, বিক্রয় ভ্যাটটা অনেক সময় রেওয়া মিলে বিক্রয়ের পাশে 15% ভ্যাট সহ লেখা থাকে। যদি রেওয়া মিলে বিক্রয়ের পাশে 15% ভ্যাট সহ লেখা থাকে, ভ্যাট সহ কথাটা বলা থাকে, সেক্ষেত্রে এর পার্সেন্ট ডাইরেক্ট 15% কাটলে কিন্তু হবে না, গুণ 15 ভাগ 115 করতে হবে। আর যদি বলা থাকে যে বিক্রয়ের উপরে 15% ভ্যাট ধরতে হবে, সেক্ষেত্রে সরাসরি 15% ভ্যাট কাটতে হবে। তো এই এন্ট্রিগুলো করলে আমাদের নিট বিক্রয় বের হয়ে যাবে। নিট বিক্রয় বের হয়ে যাওয়ার পরে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের বের হয়ে যাবে মোট লাভ। এখন বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে 4টা স্টেপে কাজ করতে হয়। এই 4টা স্টেপ কি কি আসলে আমরা একটু দেখি। বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে প্রথম স্টেপ হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্যটা রেওয়া মিলেই দেওয়া থাকে, তবে যদি এর ভিতরে কোনো কিছু অন্তর্ভুক্ত আছে বলে সমন্বয়ে বলা থাকে, সেক্ষেত্রে সেগুলো বিয়োগ দিব, আর বলা না থাকলে বিয়োগ দিব না। এরপরে ক্রয়। ক্রয়ের ক্ষেত্রেও বিক্রয়ের মতো করে নিট ক্রয়টা বের করে নিতে হবে। অর্থাৎ বিক্রয় যেভাবে আমরা নিট বিক্রয় বের করেছি, ক্রয়ের ক্ষেত্রে আমরা ঠিক সেইভাবে নিট ক্রয়টা বের করে নিব। আর নিট ক্রয় বের করার জন্য আমাদের কাজটা ছকে দেওয়া আছে। ক্রয়ের সাথে শুধু অলিখিত ক্রয় বা ধারে ক্রয় থাকলে যোগ হবে। এছাড়া ক্রয় সংক্রান্ত অন্যান্য যত হিসাব বলবে, যেমন ক্রয় মূল্যে পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, মুনাফাহীন ক্রয়, বিক্রয় ভ্যাট, যে অপশনটাই থাকুক না কেন ক্রয় থেকে বিয়োগ দিব। এরপরে 3 নম্বর স্টেপে আসবে প্রত্যক্ষ খরচ সমূহ, অর্থাৎ যেসব খরচ পণ্য কিনে প্রতিষ্ঠানে আনা পর্যন্ত সময়ের ভিতরে করা হয়, এটাই হচ্ছে প্রত্যক্ষ খরচ। অর্থাৎ পণ্য ক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত খরচগুলোই হচ্ছে প্রত্যক্ষ খরচ। আর প্রত্যক্ষ খরচগুলোর আলাদাভাবে আমরা একটা ডকুমেন্টারি তৈরি করতে পারি, বা আমরা ওই নিট ক্রয়ের নিচে পরপর হিসাবগুলোর নাম লিখতে পারি। ডকুমেন্টারি বললাম এই জন্য যে প্রত্যক্ষ খরচ সমূহ একটা শিরোনাম দিলাম, দিয়ে যেগুলো প্রত্যক্ষ খরচ রেওয়া মিলে পাবো সবগুলো নাম আলাদা করে লিখতে পারি, অথবা আমি শিরোনামটা না দিয়েও ডাইরেক্ট লিখে যেতে পারি। তবে একটা কথা মনে রাখতে হবে শিক্ষার্থীরা, যে কোনো খরচের ক্ষেত্রে হোক বা আয়ের ক্ষেত্রে হোক, যার ক্ষেত্রেই হোক না কেন, বকেয়া থাকলে যোগ করব, অগ্রিম থাকলে বিয়োগ করব। তো আমরা শিক্ষার্থীরা খেয়াল করি প্রত্যক্ষ খরচে কি কি আসতে পারে। পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, তিনটা একই। এরপরে আমদানি শুল্ক, নগর শুল্ক, শুল্ক। মনে রাখতে হবে পরিবহনের ভিতরে শুধুমাত্র বিক্রয় পরিবহনটাই পরোক্ষ খরচ হিসেবে পরিচালন ব্যয়ের ভিতরে যায়, আর সকল পরিবহন অর্থাৎ শুধু পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন সবটাই প্রত্যক্ষ খরচ। বিক্রয় পরিবহনের আরেক নাম কিন্তু বহি পরিবহন হয়ে থাকে। এরপরে শুল্কর ভিতরে আমদানি শুল্ক, নগর শুল্ক, শুল্ক, এগুলো প্রত্যক্ষ খরচ হিসেবে আসবে। তবে যদি রপ্তানি শুল্ক কথাটা বলা থাকে, সেটা চলে যাবে পরিচালন ব্যয়ের ভিতরে। শিক্ষার্থীরা, তারপরে আরও কিছু প্রত্যক্ষ খরচ দেখি আমরা। মজুরি, বিশেষ প্যাকিং খরচ, গুদাম ভাড়া, কুলি খরচ, খালাস খরচ, ডক চার্জ, জাহাজ ভাড়া, ক্লিয়ারিং খরচ। অর্থাৎ পণ্য কেনার পরে প্রতিষ্ঠানে আনতে যে যত খরচ হয় সবগুলোই হচ্ছে প্রত্যক্ষ খরচ। তো বিক্রিত পণ্যের ব্যয়ের এই যে 3টে স্টেপ বললাম, একটা বললাম প্রারম্ভিক মজুদ, একটা বললাম নিট ক্রয়, আর একটা বললাম প্রত্যক্ষ খরচ, এই 3টে স্টেপের টাকাই যোগ হবে। আর একটা যে স্টেপ আছে অর্থাৎ সমাপনী মজুত পণ্য, এই সমাপনী মজুত পণ্যের টাকাটা ওই 3টে স্টেপের যোগফল থেকে বিয়োগ দিব। বিয়োগ দিলেই বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখতে হবে শিক্ষার্থীরা, সমাপনী মজুত পণ্যের ভিতরে যদি কোনো কিছু অন্তর্ভুক্ত থাকে তাহলে আগেই সমাপনী মজুত থেকে সেটাকে বিয়োগ করে নিব, এরপরে যতটুকু অবশিষ্ট থাকবে সেইটাকে আমরা ওই 3টে স্টেপের যোগফল থেকে বিয়োগ করব। আর একটা জিনিস, সমাপনী মজুত পণ্যে অনেক সময় সমন্বয়ে 2টা টাকা বলা থাকে, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে বাজার মূল্য। এরকম যদি 2টা মূল্য বলা থাকে, সেক্ষেত্রে যে মূল্যটা কম
আমরা শুধুমাত্র সেই মূল্যটাই এখানে লিখব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে এর একটা প্র্যাকটিক্যালি অঙ্ক আমরা বোর্ডে দেখাবো। আসো আমরা বোর্ডের দিকে একটা অঙ্কে খেয়াল করি। শিক্ষার্থীরা, স্ক্রিনে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নটার আমরা মোট লাভ পর্যন্ত নির্ণয় করব আজকে। তো প্রথমে আমি একটা ছক কাটবো। ছকটা আমাদের এর আগে শেখা ছকের মতোই হবে, অর্থাৎ বিবরণ, টাকা, 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 তিনটা টাকার ঘর দিব, এপাশে বিবরণ হবে। যেহেতু অঙ্কটা ক্রয় বিক্রয়মূলক, তাহলে প্রথমেই আমাদের নিট বিক্রয়টা বের করতে হবে। এর আগে শিক্ষার্থীরা আমি বলছিলাম যে আমরা যখন আর্থিক বিবরণী করব তখন অবশ্যই সমন্বয়গুলোকে প্রথমে পড়ে নিব এবং সেই অনুযায়ী আমরা আমাদের রেওয়া মিলে কিছু ফোঁটা দিয়ে নিব। তো আমরা খেয়াল করি সমাপনী মজুত পণ্য, এটা আমরা জানি সবসময় থাকে, এর জন্য এতে ফোঁটা দেওয়ার প্রয়োজন নাই। ভাড়া প্রদানের মাসিক হার, অর্থাৎ ভাড়া যেখানে আছে এখানে একটা ফোঁটা। শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ছবিটা আছে, ছবিটাতে ভাড়া ব্যয় 10 মাসের এখানে একটা ফোঁটা দেওয়া আছে। আচ্ছা, কোম্পানি প্রতি বছর স্বাভাবিক নিয়মে ক্রয় বিক্রয়ের উপরে 15% হারে ভ্যাট ধার্য করে, অর্থাৎ এখানে ক্রয় বিক্রয়ের উপরে ফোঁটা হবে। প্রথমে আমরা লিখব বিক্রয়। বিক্রয় আমরা রেওয়া মিলে খেয়াল করলে দেখতে পাই যে বিক্রয় আছে 2,18,570 টাকা। আচ্ছা, এইবার বিক্রয় থেকে রেওয়া মিলে আমরা দেখি যে বিক্রয়ের নিচেই কিন্তু ফেরত কথাটা লেখা আছে। এই ফেরতটার টাকা আবার দুই দিকে আছে, একটা আছে ডেবিট দিকে, একটা আছে ক্রেডিট দিকে। যেহেতু এটা বিক্রয় ফেরত, বিক্রয় ফেরতটা অবশ্যই ডেবিট দিকে আছে, অর্থাৎ 2,300 টাকা। এই 2,300 টাকা এখান থেকে বিয়োগ দিলে আমাদের থাকছে 270, এখানে থাকে 2,16,270 টাকা। শিক্ষার্থীরা, আর কিন্তু বিক্রয়ের সাথে অন্য যত হিসাব আমরা শিখছি কিছু নাই, সো অন্য কোনো হিসাব আসবে না। শুধুমাত্র আমরা দেখছি যে একটা ভ্যাট আছে, আর ভ্যাট 15% ভ্যাট সহ বলা আছে। আমি আগেই বলছি যে যদি ভ্যাট বলা থাকে যে এত % সহ, তখন বিক্রয়ের যে টাকাটা থাকবে তাকে 15 দিয়ে গুণ করতে হবে, 115 দিয়ে ভাগ করতে হবে। আমি এখানে তোমাদের করে দেখাচ্ছি 2,16,270 গুণ 15 ভাগ 115। ঠিক আছে, এইটা করে যে টাকাটা হবে ক্যালকুলেশন করার পরে সেই টাকাটা আমরা ওই যে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেওয়ার পর যে টাকাটা আছে ওর নিচে বসিয়ে দিব এবং ওখান থেকে বিয়োগ করে দিব। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের হয়েছে 28,209 টাকা। তো শিক্ষার্থীরা, এখান থেকে এবার এই টাকাটা আমরা বিয়োগ দিব। এখান থেকে এই টাকাটা বিয়োগ দিলে আমাদের নিট বিক্রয় বের হয়ে যাবে। তাহলে আমরা নিট বিক্রয়টা বের করি। নিট বিক্রয় বের হয়ে যেটা বসবে সেটা কিন্তু আমাদের টাকাটা 3 নম্বর ঘরে চলে যাবে। তাহলে নিট বিক্রয় 0 থেকে 9 চলে গেলে থাকে 1, 0 আর 1 1, তাহলে 6, হাতে কিছু নাই, 2 2 মিলে গেলে 0। আচ্ছা, তাহলে 8 আছে কত হলে 16 হবে, 8 হলে হাতে 1, 2 আর 1 3 আছে কত হলে 11 হবে, 8 হলে হাতে 1, 1 থেকে 1 চলে থাকে 1,88,161 টাকা। তো শিক্ষার্থীরা, যখন আমাদের নিট বিক্রয় বের হয়ে যাবে তখন এখান থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে আমরা কিন্তু আবার ওই সেই 4টা স্টেপই কাজ করব। 4টা স্টেপ কি কি? প্রথম স্টেপটা ছিল প্রারম্ভিক মজুদ পণ্য। আচ্ছা, প্রারম্ভিক মজুদ পণ্যে আমরা এখানে দেখতে পাই 20,700 টাকা। 20,700 টাকা, এটা দ্বিতীয় ঘরে, কারণ প্রারম্ভিক মজুদে কোনো ফোঁটা নাই, তার মানে এর আর কোনো কাজ নাই। এইবারে এখান থেকে আমাদের বের করতে হবে নিট ক্রয়। নিট ক্রয়ের ক্ষেত্রে প্রথমে লিখব ক্রয়। ক্রয় হিসেবে আমরা দেখতে পাই 1,51,340। সেখান থেকে বাদ যাবে ফেরত, অর্থাৎ ফেরত যেটা আমাদের ক্রেডিট দিকে আছে 3,450। 3,450, এটা যদি আমরা বিয়োগ দেই, বিয়োগ দিলে আমাদের বেরোবে হচ্ছে 1,47,890। 1,47,890। এই যে 1,47,890, এর উপরেই কিন্তু আমাদের ভ্যাটটা নির্ণয় করতে হবে। আর ভ্যাট যেহেতু 15% ভ্যাট সহ বলা আছে, ভ্যাট সহ বলা থাকার কারণে এই যে 1,47,890 এর সাথে গুণ হবে 15
ভাগ হবে 115। তো গুণ 15 ভাগ 115, এই হিসাবটা ক্যালকুলেশন করে দেখো তোমরা, ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়? ক্যালকুলেশন করলে হয় 19,290 টাকা। তো এই 19,290 টাকা এখানকার মতো এখান থেকেও বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ দিয়ে আমরা দেখি যে আমাদের ক্যালকুলেশন কত দাঁড়ায়। আমাদের ক্যালকুলেশন দাঁড়ায় 1,28,600। 1,28,600। শিক্ষার্থীরা, আমরা কিন্তু দুইটা স্টেপ পেয়ে গেছি, একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ, একটা হচ্ছে নিট ক্রয়। এইবারে আমাদের তৃতীয় স্টেপ অর্থাৎ প্রত্যক্ষ খরচ সমূহ। চাইলে এখানে আমি একটা শিরোনাম দিতে পারি, আর চাইলে নাও দিতে পারি। প্রত্যক্ষ খরচের কিন্তু আবার বকেয়া অগ্রিমের একটা কাজ থাকে। যেহেতু প্রত্যক্ষ খরচের বকেয়া অগ্রিমের একটা কাজ থাকে, তাই যদি বকেয়া অগ্রিমের কাজ কারো না থাকে টাকাটা ডাইরেক্ট দ্বিতীয় ঘরে বসাবো, আর যদি বকেয়া অগ্রিমের কাজ থাকে সেই কাজটা আমরা প্রথম ঘরে করব। তো আমরা খেয়াল করি এখানে আমাদের প্রত্যক্ষ খরচের ভিতর কি কি আছে। একটা আছে আন্তঃপরিবহন ব্যয়, আর একটা আছে মজুরি ব্যয়। রেওয়াবিলের দিকে খেয়াল করলেই তোমরা পেয়ে যাবা। একটা আছে আন্তঃপরিবহন, আর একটা আছে মজুরি। তো টাকা দুটো আমরা যথারীতি বসাই দিব। 2,220 টাকা ছিল আন্তঃপরিবহন, আর মজুরি ছিল 15,000 টাকা। তো শিক্ষার্থীরা, এই টোটালি যে তিনটা স্টেপের টাকাগুলো আমরা পেলাম, এগুলোকে আমরা প্রথমে যোগ করে নিব। যোগ করে যেখানে আছে ওর নিচেই বসাই দিব 1,66,520 টাকা। এই 1,66,520 টাকা থেকে আমরা কিন্তু লাস্ট যে স্টেপটা আছে সমাপনী মজুদ পণ্য, ওটাকে বাদ দিব। তো সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে কিন্তু এখানে একটা কাজ আছে। সমাপনী মজুদ পণ্য আমরা দেখেছি, সমাপনী মজুদ পণ্য আমরা দেখেছি সমন্বয়ে লেখা আছে 28,750। কিন্তু শিক্ষার্থীরা, আমরা যে পণ্যটা কিনেছিলাম এবং যে পণ্যটা বিক্রি করেছি উভয়ের ভিতরেই কিন্তু কি আছে? ভ্যাট আছে। যেহেতু উভয়ের ভিতরেই ভ্যাট আছে, তাই সমাপনী মজুদ পণ্যের ভিতরেও ভ্যাট নির্ণয় করে ভ্যাটটা এর ভিতর থেকে বাদ দিতে হবে। কারণ এই যে পণ্যটা আমার কাছে অবশিষ্ট আছে এর উপরেও একটা ভ্যাট আছে, তাই এই ভ্যাটটাকেও আমাদের মোট লাভ থেকে অবশ্যই বাদ দিয়ে দেখাতে হবে। তো সমাপনী মজুদ পণ্যের ভ্যাট হচ্ছে, যদি আমরা একই নিয়মে করি, 3,750 টাকা। এক্ষেত্রে আমাদের সমাপনী মজুদ পণ্যের নিট মূল্য দাঁড়াবে 25,000 টাকা। এই 25,000 টাকাকে 1,66,500 টাকা থেকে আমরা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমাদের বেরোবে 1,41,520 টাকা। তো আমাদের নিট বিক্রয় ছিল 1,88,061 টাকা, এবং আমাদের মোট যে ব্যয় বিক্রিত পণ্যের টোটাল ব্যয়টা, এই ব্যয়টা বেরোচ্ছে 1,41,520 টাকা। এই দুটো টাকার ভিতরে বিয়োগ করলে আমাদের যে এন্ট্রিটা বেরোবে তার নাম হচ্ছে মোট লাভ। তো মোট লাভ আমরা যদি নির্ণয় করি, 0 আছে কত হলে 1 হবে 1, 2 আছে কত হলে 6 হবে 4, আচ্ছা 5 আছে কত হলে 0 হবে, 0 তো হয় না, 5 আছে কত হলে 10 হবে 5, হাতে 1, 1 আছে 1 আর 1 2 হাতে, আর ওখানে আছে 8, তাহলে 6 হলে 4 হাতে কিন্তু কিছু নাই, 4 আছে কত হলে 8 হবে 4 হলে, আর 1 1 তো মিলেই গেল, তাহলে 46,541 টাকা। এটা হচ্ছে আমাদের মোট লাভ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিয়োগটা বুঝতে পেরেছো এবং দেখতেও পাচ্ছ যে আমাদের মোট লাভ হয়েছে 46,541 টাকা। এভাবে করে আমরা একটা অঙ্ককে অতি সহজেই কিন্তু সমাধান করে দিতে পারবো, তবে সেজন্য অবশ্যই আমাদের ছকটা মুখস্থ রাখতে হবে। শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তবে মনে রেখো, অঙ্কটা বুঝতে হলে আগে তোমাদের অবশ্যই ছকটা কিন্তু মাথায় রাখতে হবে। ছকটা যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভেস্তে চলে যাবে। এজন্য অবশ্যই 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 ছকটা তোমরা মনে রাখবা, কারণ ছকটা ভুল হলে অঙ্ক ভুল হবে। ছকটা কয়েকবার বাসায় প্র্যাকটিস করবা, প্রয়োজনে আমি ছকটা যেখানে ছবিতে দেখাইছিলাম ওখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। স্ক্রিনশট দিয়ে নিয়ে ছকটা মুখস্থ করে ফেলো, এবং এই অনুযায়ী ওর থেকে বাড়তি কিছু আসবে না, ওর থেকে কম অপশনই কিন্তু সাধারণত মূল অঙ্কে
থাকে। তো তোমরা সেই হিসাব করে অঙ্কগুলো করবা, বাসায় কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করবা, তাহলে আশা করি তোমরা শিখে যেতে পারবা ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আমাদের ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের নতুন নতুন বন্ধুদেরকেও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, যেন তারাও আমাদের সাথে থেকে, আমাদের পাশে থেকে আমাদেরকেও সাহায্য করতে পারে এবং নিজেরাও অঙ্কগুলো শিখতে পারে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।